আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। আরব মিত্রদের হারানোর ঝুঁকিতে উদ্বিগ্ন পাকিস্তান, উচ্ছ্বাসিত ভারত। লাদাখে ফের নতুন প্রস্তাব চীনের, প্রত্যাখ্যান ভারতের। দক্ষিণ কোরিয়ার কূটনৈতিকদের দাবি কমায় কিম জং উন ক্ষমতা নিচ্ছেন তার ছোট বোন। গাজায় আজও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, বলছে লাদেন বেলুনের জবাব। এবং সর্বশেষ থাকছে আরও S-400 নেবে তুরস্ক, শীঘ্রই আঙ্কারা মস্কো চুক্তি, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর ইস্যুতে আরব দেশগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় এখন চীনের নেতৃত্বে নতুন জোট খোঁজার চেষ্টা করছে এশিয়ার মুসলিম রাষ্ট্র পাকিস্তান। অর্থাৎ হঠাৎ করেই নতুন এই পররাষ্ট্র নীতি অনুসরণ করা পাকিস্তানের জন্য কতটা বাস্তবসম্মত হবে সেটাই এখন প্রশ্নসম্মত। এটাই জানার চেষ্টা করছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সহায়তা করতে ব্যর্থ হওয়ায় 57 মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা OICর সমালোচনা করেন। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মূল সংগঠকরা বৈঠক না ডাকলে পাকিস্তানি আগ্রহী হয়ে অন্য দেশগুলোকে নিয়ে এই রকম বৈঠক ডাকতে পারবে। কারণ কিছু মুসলিম দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। যদিও তার সেই মন্তব্য ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। কারণ OICতে বর্তমান সৌদি আরবের বড় ভূমিকা ও প্রভাব রয়েছে। ফিনান্সিয়াল টাইমস পত্রিকার খবর অনুযায়ী গত কয়েক বছর আগে সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সংকট মোকাবেলায় $300 কোটি ঋণ দিয়েছিল। জ্বালানি তেল বাকি দিতে সম্মত হয়েছিল, কিন্তু হঠাৎ করে সৌদি সরকার ঋণের একটি অংশ পরিশোধ করতে বলছে পাকিস্তানকে। একই সঙ্গে তেল দেওয়ার প্রস্তাবও স্থগিত করেছে। জানা যায় পাকিস্তান চীনের সহায়তায় $1 বিলিয়ন ফেরত দিয়েছে। বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই ক্ষোভের কারণ হলো তারা মনে করছে তুরস্কের ইন্ধনে পাকিস্তান এই অবস্থানে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, কাশ্মীর ইস্যুতে আমাদের যে সংবেদনশীলতা রয়েছে সেটা উপসাগরীয় দেশগুলোকে বুঝতে হবে। তার এই বক্তব্যে সৌদি আরব ক্ষুব্ধ হওয়ার পর সম্পর্ক স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে ফাটল দেখা দিয়েছে সেটা অস্বীকার করেছেন ইমরান খান। গত সপ্তাহে সৌদি আরব সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। কিন্তু সফরকালে তিনি সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা পাকিস্তানের জন্য বিব্রতকর। বলা হচ্ছে পাকিস্তানের উপর সৌদি আরবের ক্ষোভের বড় কারণ হলো OIC নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কুরেশির বক্তব্য এবং ইরান, কাতার ও তুরস্কের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠতা। গত বছর ভারত সরকার সংবিধানে দেওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করে পৃথক 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিল পাশ করে ভারতের পার্লামেন্টে। ভারত সরকারের এই সিদ্ধান্ত বিক্ষুব্ধ করে পাকিস্তানকে। ইসলামাবাদ শুরু থেকেই দিল্লির এই পদক্ষেপের নিন্দা করছে। একই সঙ্গে মুসলিম বিশ্বকে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে। কিন্তু বাস্তবতা হলো কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সরকার আরব বিশ্বের বড় কোনো সহায়তা পায়নি। ওয়াশিংটন ভিত্তিক উইড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ও গবেষক মাইকেল কুগেলম্যানের মতে কাশ্মীর ইস্যুকে বৈশ্বিক ফোরামে বারবার তুলে ধরার চেষ্টা করেছে পাকিস্তান। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে গত 1 বছর ধরে। কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পায়নি। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে পাকিস্তানের এই আন্তর্জাতিক কূটনৈতিক ক্যাম্পেইন সফল না হলে সেক্ষেত্রে তাদের সেকেন্ড পরিকল্পনা কি হবে। কিছু বিশ্লেষকদের মতে কাশ্মীর ও ভারত ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্পষ্টতার অভাব রয়েছে। গোটা জম্মু ও কাশ্মীর নিজেদের সীমানা দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।
এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সাড়া না পেলে সেটা শুধু পাকিস্তানের নিজস্ব উদ্যোগ হিসাবেই সীমাবদ্ধ থাকবে। ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজা কায়সার আহমেদ বলছেন, বর্তমান পরিস্থিতিতে আগ্রাসী কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। চীন, মালয়েশিয়া ও তুরস্ক ছাড়া অন্য কোনো দেশ এই মুহূর্তে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করছে না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ভালি নাসর বলছেন, কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির নীতি ও পদক্ষেপের ক্ষেত্রে রিয়াদের এখনই কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ সৌদি আরবের দৃষ্টিতে ভারত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সৌদি আরব একই সঙ্গে পাকিস্তান ও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইবে। এটা স্পষ্ট যে তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সরাসরি সহায়তা করতে বা সমর্থন দিতে আগ্রহী নয়। পাকিস্তান এই বিষয়টি সহজেই বুঝতে পেরেছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অবস্থায় ক্ষমতাধর আরব দেশগুলোর সমর্থন না পাওয়ায় পাকিস্তানকে নতুন মিত্রের সন্ধান করতে হচ্ছে। অন্য ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও জোরালো করতে চাইছে। কুগেলম্যান বলছে, পাকিস্তান এখন ইরান, মালয়েশিয়া এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় পাকিস্তান। এর কারণ হলো যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়াতে থাকায় রাশিয়া ভারত সম্পর্ক দুর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, এই বিষয়টি আরও কিছুদিন দেখার প্রয়োজন হবে, কারণ এখনই বলা উচিত হবে না যে পাকিস্তান সৌদি আরব সম্পর্কে চিড় ধরছে। তবে এটা বলা চলে, চীনের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার কারণে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নতুন আকৃতি পেতে চলেছে, কারণ পাকিস্তান এখন রাশিয়ার পাশাপাশি উপসাগরীয় আরব দেশের বাইরে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েন শুরু হওয়ার পর হঠাৎ করে 2 দিনের সফরে চীনে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি। এই সফরকে 2 দেশের কৌশলগত অংশীদারিত্বের জন্য গুরুত্বপূর্ণ বলেই ডয়েচে ভেলেকে জানান জার্মানিতে পাকিস্তানের রাষ্ট্রদূত। বিশ্লেষকরা বলছেন, চীনের নেতৃত্বে উদীয়মান একটি জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় পাকিস্তান। সম্ভবত ওই জোটে ইরানকে যুক্ত করা হতে পারে। রাজা কায়সার আহমেদ আরও বলেন, অতীতে ইসলামাবাদ চীন, রাশিয়া ও আরও কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু চীন ছাড়া অন্য কোনো দেশ ভারতকে কাশ্মীর ইস্যুতে তাদের অবস্থান বদলের আহ্বান জানায়নি। পাকিস্তানকে অবশ্যই বুঝতে হবে যে কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলেই আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে তারা একমত হবেন, এর কোনো গ্যারান্টি নেই। বিশ্লেষকরা ডয়েচে ভেলেকে বলছেন, নতুন আঞ্চলিক জোটে ইসলামাবাদের অন্তর্ভুক্তি ভারতের সঙ্গে তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়ক হবে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং সৌদি আরব ও অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পাকিস্তান আরও বেশি একাও হয়ে পড়তে পারে। দুপক্ষই সমান দূরত্বে পিছু হটবে। লাদাখে ফিঙ্গার এরিয়া নিয়ে জটিলতা কাটাতে এবার এমনই নতুন প্রস্তাব দিল চীন, যদিও চীনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত। সংবাদ সংস্থা ANI এর রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে জটিলতা কাটাতে কূটনৈতিক স্তরের পাশাপাশি সামরিক স্তরেও আলোচনা চলছে, যদিও ফিঙ্গার এরিয়া সহ কয়েকটি জায়গায় এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা বাহিনী। বারংবার আলোচনাতেও জট কাটছে না, উল্টো নতুন নতুন যুক্তি এবং শর্ত নিয়ে হাজির হচ্ছে চীন। ফলে 3 মাস ধরে কথা চললেও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। চীনের এই মনোভাব দেখেই ভারতে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা কমান্ডোদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের সঙ্গে এই সীমান্ত জটিলতা দীর্ঘদিন ধরে চলবে বলেই ধরে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ফিঙ্গার 4 থেকে 2 দেশের বাহিনী সমান দূরত্বে পিছিয়ে যাক, এমনই প্রস্তাব দিয়েছে চীন। ভারতের পক্ষে চীনের এই দাবি মানা সম্ভবপর নয়। এই মুহূর্তে প্যাংগং তাসো লেকের কাছে ফিঙ্গার 5 এর আশেপাশে অবস্থান করছে চীনা সেনাবাহিনী। ফিঙ্গার 5 থেকে 8 পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার পাশাপাশি সামরিক সরঞ্জাম এনে রেখেছে তারা। এপ্রিল-মে মাসের আগে ওই এলাকার পিছন দিকে চীনা সেনাদের ঘাঁটি ছিল। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ফিঙ্গার এরিয়া সম্পূর্ণ খালি করে পুরনো অবস্থাতেই ফিরে যেতে হবে চীনা বাহিনীকে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে চীনের এই নতুন প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না, কারণ 1993 থেকে 1996 সালের মধ্যে দুপক্ষের হওয়া চুক্তি অনুযায়ী যে জায়গাগুলোতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের মধ্যে মতৈক্য থাকবে সেখানে কোনো পক্ষ কোনো রকম নির্মাণ কাজ করবে না। অথচ ফিঙ্গার 8 পর্যন্ত ভারতীয় ভূখণ্ড থাকলেও ফিঙ্গার এরিয়াতে নির্মাণ কাজ করছে চীনা সেনা। ভারত জানিয়ে দিয়েছে ফিঙ্গার এরিয়া থেকে চীনা সেনা আগে পিছু হটার পরই ডোপসাং সমতলভূমি, পূর্ব লাদাখ এবং দৌলত বেগ ওল্ডিং থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া, গালোয়ান উপত্যকা, গোগ্রা এবং হট স্প্রিং এলাকায় চীনা বাহিনীর অনুপ্রবেশের পর থেকেই গত এপ্রিল-মে মাস থেকে দুই দেশের সীমান্ত বিবাদ জড়িয়ে পড়েছে। মাত্র কয়েকদিন আগেই বনের ক্ষমতা বাড়িয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই মধ্যে প্রকাশ্যে এলো এক বিস্ময়কর তথ্য। দক্ষিণ কোরিয়ার এক কূটনৈতিক দাবি করেছেন কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। খবর ডেইলি মেইল, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের। দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম জং জু এর সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবি করেছেন উত্তর কোরিয়ায় তাদের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটার বিষয়টি লুকাচ্ছে। কিমের সুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জনও তৈরি হয়েছে। বিশেষ করে চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল যে কিম জং উন মারা গেছে, যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এইসব গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চ্যাং সং মিন নামের দক্ষিণ কোরিয়ার ওই কূটনৈতিক বলেন, আমার ধারণা তিনি কোমায় আছেন, তবে তিনি মারা যাননি। তিনি আরও বলেন, কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং ভাইয়ের কিছু ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। কিমের উত্তরাধিকারী কে হবেন তা হয়তো এখনও চূড়ান্ত হয়নি, আবার দীর্ঘকাল ধরে তার জায়গা শূন্য অবস্থায়ও দেখানো যাচ্ছে না। সে কারণেই হয়তো সাম্প্রতিক সময়ে বারবার কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের কিছু ছবি প্রকাশের পর চ্যাং সং মিন এমন দাবি করেছেন। এইসব ছবিতে কিমকে সরকারি বৈঠকে অংশ নিতে দেখা গেছে, যদিও রয়টার্স বলছে এইসব ছবি যাচাই করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহের শুরুতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে কিম জং উন তার বোনকে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব দিয়েছেন। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান নীতি নির্ধারক হিসাবে কাজ করবেন তিনি। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার দিবাগত রাতে গাজার দক্ষিণ অঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত কয়েকদিন ধরে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়, যদিও এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। সোমবার সকালে ইসরায়েলে সেনাবাহিনীর বিবৃতির মাধ্যমে জানিয়েছে, হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধবিমান ও ট্যাঙ্ক দিয়ে গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গাজা উপত্যকা থেকে বিস্ফোরক ভর্তি লাদেন বেলুন ইসরায়েলের দিকে উড়িয়ে দেওয়ার জবাবে আজকের এই হামলা চালানো হয়েছে। ওই সব বেলুনের ফলে বিস্ফোরণ ঘটে ইসরায়েলি অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করা হয়। এর আগেও এই ধরনের বেলুন পাঠানোর অভিযোগ তুলে হামলা চালিয়েছে ইসরায়েল। তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরও বেশি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য শীঘ্রই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। সম্ভাব্য চুক্তি অনুযায়ী 2021 সালে এইসব ব্যবস্থা তুরস্কে হস্তান্তর করবে রাশিয়া। ইন্টারফ্যাক্স এমন সময় এই খবর দিল যখন এর আগে একই ধরনের চুক্তি ও একই ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে আমেরিকা ও ন্যাটো জোট তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। তুরস্ক হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রথম কোনো সদস্য দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে। 2017 সালে মস্কো ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত $520 কোটি চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে তুরস্কের 4টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের কথা। 2017 সালের জুলাই মাসে এইসব ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, এবং এই হস্তান্তর প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে রয়েছে তখন নতুন করে আরও S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্ভাব্য চুক্তির খবর এলো।
মার্কিন সরকার বহুবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 সংগ্রহের সিদ্ধান্ত অটল থাকলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু আঙ্কারা এখনও পর্যন্ত মার্কিন হুমকির কাছে নতি স্বীকার করেনি। তুর্কি সরকার বলছে, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এই সংক্রান্ত চুক্তি থেকে কখনোই দেশটি সরে আসবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।